নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। আজ 5ই অগস্ট মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলা কোনো ভাষাই নয়, বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্যে তীব্র বিতর্ক, তৃণমূলের তোপ। অভিষেককে আক্রমণ নয়, শুভেন্দুর মুখে আদালতের তালা, মানহানির মামলায় তৃণমূল নেতার জয়। সুদীপকে সরিয়ে অভিষেককে তৃণমূলের লোকসভা নেতা ঘোষণা, মমতার চরম আস্থার বার্তা 26-এর আগে। পানি ট্যাঙ্কিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত, জাল আধার, জঙ্গি যোগের সন্দেহে নড়ে চড়ে বসল নিরাপত্তা বাহিনী। বিজেপিতে 7 জেলা সভাপতির ছাঁটাই নিশ্চিত, আরএসএসকে চিঠি, স্বজন পোষণ ও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বঙ্গ রাজনীতি। রাজস্থানে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক, নাগপুরে বাংলাদেশি সন্দেহে আটকে আরেকজন, ফের ভিন রাজ্যে আতঙ্ক। 1 ইঞ্চিও ছাড়বে না তৃণমূল, কোচবিহারের সেনাপতির কড়া বার্তা, নিশীথকে হারিয়ে এবার লক্ষ্য বিধানসভা। সন্দেশখালী খুনে শাহজাহানের রক্ষা কবচ ভাঙল আদালত, সিবিআই তদন্তে আর কোনো বাধা নেই। ডিভিসির জলেই ডুবল বাংলা, রাজ্যের বন্যা পরিস্থিতি ঘিরে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বাংলা বলে কোনো ভাষা নেই, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি তেতে উঠেছে। সম্প্রতি বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই প্রসঙ্গেই মমতার পোস্ট রিপোস্ট করে অমিত মালব্য বলেন, বাংলা বলে কোনো ভাষা নেই, দিল্লি পুলিশ ঠিকই বলেছে। বাংলাদেশি ভাষা বলতে বোঝানো হচ্ছে অনুপ্রবেশকারীদের ভাষা, যা ভারতের মূল স্রোতের সঙ্গে খাপ খায় না। তিনি আরো দাবি করেন, বাঙালি একটি জাতি হলেও বাংলা কোনো ভাষা নয়। মালব্যের এই বক্তব্যের সঙ্গে সঙ্গে নতুন করে বিতর্কের আগুন ছড়িয়েছে। তৃণমূলের মতে এ বক্তব্য ভারতের সংবিধানকে অপমান করার শামিল। দলের মুখপাত্ররা একে বাংলা ভাষার অপমান বলে উল্লেখ করে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেও এই ধরনের সুর পাওয়া গিয়েছিল। এবার অমিত মালব্য সরাসরি বাংলা ভাষার অস্তিত্বই অস্বীকার করায় তৃণমূল আরো সরব হয়ে উঠেছে। বিজেপির এই অবস্থান আগামী দিনে বাংলার রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা যাবে না, এমন অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 26শে জুনের এক সাংবাদিক বৈঠকের প্রসঙ্গ তুলে অভিষেক মামলা করেন। অভিযোগ, ওই সাংবাদিক বৈঠকে তাঁকে দুর্নীতিগ্রস্ত, অপরাধমূলক কার্যকলাপে যুক্ত, এমনকি ভোট পরবর্তী হিংসার মদতদাতা বলেও আক্রমণ করেন শুভেন্দু। অভিষেকের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর মন্তব্য ছড়িয়ে দিয়ে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রমাণস্বরূপ আদালতে 26শে জুনের সাংবাদিক বৈঠকের ভিডিও সহ একটি পেনড্রাইভও জমা দেন তিনি। আদালত এই মামলার শুনানিতে শুভেন্দুকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং আগামী 19শে অগস্টের মধ্যে জবাব চেয়েছে। ততদিন পর্যন্ত শুভেন্দু অভিষেকের বিরুদ্ধে কোনো বিতর্কিত মন্তব্য করতে পারবেন না। আপাতত এই রায়ের ফলে তৃণমূলের ভিত মজবুত হলেও বিজেপির রাজনৈতিক পরিকল্পনায় বাধা তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপাতত এই রায়ের ফলে তৃণমূলের ভিত মজবুত হলেও বিজেপির রাজনৈতিক পরিকল্পনায় বাধা তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুভেন্দুর তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই রায় বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মত বিশ্লেষকদের। লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এই গুরুত্বপূর্ণ পদে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিল দল। দিল্লিতে তৃণমূলের দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই অভিষেকের নাম প্রস্তাব করা হয় এবং সমস্ত সাংসদ তাতে সম্মতি দেন। একই সঙ্গে লোকসভার চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত। তিনি বাদল অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না, ফলে সংসদীয় স্তরে দলের নেতৃত্বের ঘাটতি তৈরি হচ্ছিল। সেই শূন্যতা পূরণেই অভিষেককে সামনে আনল তৃণমূল। এই পদোন্নতির মাধ্যমে 2026-এর ভোটের আগে অভিষেকের রাজনৈতিক উচ্চতা আরও দৃঢ় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জাতীয় রাজনীতিতে অভিষেককে প্রতিষ্ঠা দিতে মরিয়া তৃণমূল। অপারেশন সিঁদুর নিয়ে বিদেশ সফরের প্রতিনিধি দলেও অভিষেককে পাঠিয়েছিলেন মমতা। দলের তরফে বার্তা স্পষ্ট, আগামী দিনে তৃণমূলের কেন্দ্রীয় মুখ হবেন অভিষেক। লোকসভায় তার নতুন দায়িত্ব শুধু সাংসদদের নেতৃত্ব নয়, জাতীয় স্তরে দলকে আরও সক্রিয় করে তোলার কৌশলের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কল্যাণের ইস্তফা এবং অভিষেকের পদোন্নতি দুটি 26-এর আগে বড় রাজনৈতিক সংকেত। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল এসএসবি। ধৃতের নাম পলাশ চন্দ্র রায়, বয়স 27। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জের বাসিন্দা। সোমবার ভোরে সীমান্ত সংলগ্ন পুরনো মেচি সেতুর কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে ধরে ফেলেন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের বিশেষ অপারেশন গ্রুপের জওয়ানরা। তল্লাশিতে ধৃতের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং একটি জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে 2024 সালের অক্টোবর মাসে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। তারপর থেকে পানি ট্যাঙ্কির ছোট বিদ্রাজত গ্রামে মামা জগদীশ বর্মনের বাড়িতে বসবাস করছিল। জগদীশ বর্মনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। এসএসবির দাবি তিনি সীমান্ত এলাকায় জাল নথি তৈরির চক্র ও অবৈধ পাচারকারীদের সঙ্গে যুক্ত। এই ঘটনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর পিছনে কোনো বৃহত্তর চক্র সক্রিয় কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় পলাশকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বারবার অনুপ্রবেশ ও জাল নথি তৈরির ঘটনায় উত্তপ্ত হচ্ছে সীমান্ত অঞ্চল। নিরাপত্তা বাহিনী আরও বড় চক্রের খোঁজে তল্লাশি জোরদার করেছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে বড় রদবদলের পথে হাঁটছে বিজেপি। সূত্রের খবর, 7টি সাংগঠনিক জেলার সভাপতি বদল হতে চলেছে। কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস চরমভাবে অসন্তুষ্ট সেই নেতাদের কার্যকলাপ নিয়ে। সংগঠনের অভ্যন্তর থেকে এই জেলা সভাপতিদের বিরুদ্ধে আরএসএস এর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ওই 7 নেতার নামের তালিকা তৈরি। 15 আগস্টের মধ্যে 43টি সাংগঠনিক জেলায় জেলা কমিটি গঠন করার নির্দেশ এসেছে। যদিও 39টি জেলার সভাপতি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, কিন্তু নাম ঘোষণার পরেই বুথ এবং মণ্ডল স্তরে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। দক্ষিণ কলকাতা এবং হুগলির মতো গুরুত্বপূর্ণ জেলাগুলিতে সভাপতি নিয়োগের পর দলীয় কার্যালয়ের বাইরে পোস্টার পড়েছে নেতাদের বিরুদ্ধে। স্বজন পোষণ, নিষ্ক্রিয়তা, এমনকি তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে স্বচ্ছ ভাবমূর্তির কর্মঠ আরএসএস ঘনিষ্ঠ নেতাদের হাতে জেলা নেতৃত্ব তুলে দিতে। শুধু জেলা সভাপতি নয়, জেলা কমিটি তৈরির ক্ষেত্রেও আরএসএস প্রভাব স্পষ্ট। বিজেপির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোষ্ঠীকোন্দল নিয়ন্ত্রণ করে সাংগঠনিক শক্তি মজবুত করা। এই 7 নেতার অপসারণই হতে চলেছে বঙ্গ বিজেপিকে ঢেলে সাজানোর প্রথম পদক্ষেপ, এমনটাই মত রাজনৈতিক মহলের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের এক পরিযায়ী শ্রমিক নিখোঁজ। দুর্গাপুরের ফরিদপুর ছাতিমতলার বাসিন্দা শ্রীমন্ত পাল গত জুলাই মাসে রাজস্থানের কোটার কাছে কোটারি এলাকায় রান্নার কাজ করতে যান। তাকে সেখানে নিয়ে গিয়েছিল তামিলার বাসিন্দা কাশিং সিং নামে এক ব্যক্তি। শ্রীমন্তের মেয়ে স্বস্তিকা রুই দাস জানিয়েছেন, শেষবার 23 জুলাই বাবার সঙ্গে কথা হয়। তিনি তখন জানিয়েছিলেন বাড়ি ফিরছি। তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। আতঙ্কিত পরিবার ফরিদপুর ফাঁড়িতে নিখোঁজের রিপোর্ট করেছে। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় নাগপুরে উদ্ধার হলো বিষ্ণুপুরের বাবাই সর্দার নামে এক পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হয়। তবে রবিবার দুপুরে বাবাই নিজেই ফোনে জানান, পুলিশ তাকে নথিপত্র চেয়ে আটকে রেখেছিল। পরিবারের পক্ষ থেকে বৈধ পরিচয়পত্র পাঠানো হলে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। তৃণমূল সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার পুলিশের একটি দল এবং দলীয় প্রতিনিধি মুম্বাই ও নাগপুরে গিয়ে খোঁজ চালায়। অভিষেকের নির্দেশে এই উদ্ধার অভিযান সম্ভব হয়েছে। এই দুই ঘটনায় আবারও স্পষ্ট, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা কতটা অনিশ্চয়তার মধ্যে থাকেন। প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার ক্যামাক স্ট্রিট অফিসে দলের শীর্ষ বৈঠকে সেনাপতি স্পষ্ট বার্তা দেন, 1 ইঞ্চিও জমি ছাড়ব না।
কোচবিহার তৃণমূলের কাছে এখন গর্বের জেলা, কারণ লোকসভা ভোটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে 38,000 ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই জয়ের ধারাকে বিধানসভা পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় দল। অভিষেক নির্দেশ দিয়েছেন, ব্লক ধরে ধরে প্রচারে নামতে হবে, বুথভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জাতপাতের বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে হবে। বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার লড়াইও এই জেলায় আরও জোরদার করতে বলেন তিনি। বৈঠক শেষে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা বাইরে এসে সব বলছে তারা যেন প্রমাণ দিয়ে দেখায়। তৃণমূল সূত্রে খবর, কোচবিহারের সংগঠন চাঙ্গা রাখার পাশাপাশি বিজেপির জাতপাত ও বিভাজনের প্রচারের মোকাবিলা করাই মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোচবিহারে নিশীথকে হারিয়ে অভিষেক এখন উত্তরবঙ্গের সংগঠনের ঘাঁটি গেড়ে রাখতে বদ্ধপরিকর। সন্দেশখালীর রাজনৈতিক খুনের ঘটনায় সিবিআই তদন্তে আর কোনো আইনি বাধা রইল না। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের আবেদন। এর ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী নিহত 2 বিজেপি কর্মীর হত্যা এবং এক সদস্যের নিখোঁজ হওয়ার ঘটনায় সিবিআই এখন সরাসরি তদন্ত চালাতে পারবে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সন্দেশখালীতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একই পরিবারের 2 বিজেপি কর্মী খুন হন বলে অভিযোগ। সেই ঘটনায় নিখোঁজ আরেক সদস্য নাজার থানায় দায়ের হওয়া অভিযোগপত্রে সরাসরি নাম ছিল তৃণমূল নেতা শাহজাহান শেখের। এরপর বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শাহজাহান শেখ। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শুধুমাত্র ফোরাম শপিং এর উদ্দেশ্যেই এই চ্যালেঞ্জ গ্রহণযোগ্য নয়। সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকছে। রাজনৈতিক মহলের মতে এই রায়ের ফলে সন্দেশখালী ঘটনায় চাপ বাড়ল তৃণমূলের উপর। বিশেষত শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্তের পথ একেবারে মসৃণ হয়ে গেল। আদালতের স্পষ্ট বার্তা, কোনো প্রভাবশালী নেতা হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা জলে থই থই করছে। ভয়াবহ বন্যার পরিস্থিতির জন্য আবারও ডিভিসিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে। বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগে বহুবার ডিভিসিকে দায়ী করেছেন মমতা। এবারও ব্যতিক্রম নয়। মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়া নিয়ে তিনি সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগ, কেন্দ্র পরিচালিত এই সংস্থাটি বাংলা বিরোধী হয়ে উঠেছে। কেন্দ্র যে রাজনৈতিকভাবে বাংলাকে কোণঠাসা করতে চাইছে, ডিভিসি সেই ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2005 সালের জুন জুলাইয়ে 50,287 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে, যেখানে 2024-এ তা ছিল মাত্র 4,535 লক্ষ। অর্থাৎ জল ছাড়ার পরিমাণ বেড়েছে 11 গুণ, 2023 সালের তুলনায় 30 গুণ। এর ফলেই পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ভেলায় ভাসানো হচ্ছে মৃতদেহ। 5 মাসের শিশু ডুবে মারা গেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সামনের দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে ব্যারেজ থেকে আরও জল ছাড়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।